এই চেহারা নিয়ে এত সুন্দরী একটা মেয়ের সাথে ঘুরছিস, তোর সাহস তো কম না? 50 বার কান ধরে উঠবস কর। ছেলেটিকে বলেই ফারাবি মেয়েটির দিকে ঘুরে দাঁড়ালো। মেয়েটি ভয়ে ভয়ে তাকাচ্ছে। ফারাবি মেয়েটিকে ঘুরে ঘুরে দেখছে, তারপর বলল, আপু? ও না, সুন্দরী আপু। তোমাকে বেশি কষ্ট দিব না। তুমি ওই যে সাদা শার্ট পরা ছেলেটি দেখছো, তাকে গিয়ে শুধু একটা কিস করবা, ব্যাস। আর সাজ্জাদ, তোর কাজ হবে সেটা সুন্দর করে ভিডিও করা। মেয়েটি কাঁদো কাঁদো হয়ে বলল, দেখুন ভাইয়া, প্লিজ এটা করবেন না। আমি ওরকম মেয়ে না, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি হাত জোড় করছি, আমার সাথে এটা করবেন না প্লিজ। সোনামণি, তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ বকেছে? আমি বকেছি? সাজ্জাদ, তুই বকেছিস? কেউ বকেনি। তুমি তোমার কাজ কমপ্লিট করো আর খুশি মনে ক্লাসে দাও। আমি এটা করতে পারবো না। সিনিয়রদের মুখের উপর কথা, আমাদের কথা না মেনে চললে এই কলেজে একদিনও টিকতে পারবে না। কেন? কলেজ কি আপনার পার্সোনাল প্রপার্টি? তিয়াসে এগিয়ে এসে কথা বলল। আরাফ বাইকের ওপর বসে মনোযোগ দিয়ে ফোন টিপছিল। তিয়াসার কথা শুনে মাথা তুলে ওর দিকে তাকালো, মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ও ফারাবি আর সাজ্জাদের থেকে কিছুটা দূরত্বে বসেছে। কি হলো, কথা বন্ধ হয়ে গেল? কলেজটা কি আপনার বাবার দেয়া সম্পত্তি যে আপনার কথা না শুনলে কলেজে থাকতে পারবে না? এখানে মেয়েটা পড়তে এসছে, আপনার মতো আড্ডা মারতে কিংবা অসভ্যতাম করতে আসেনি। আপনারা নিজেরা পড়াশোনা করবেন না আর অন্যদেরও পড়াশোনা করতে দেবেন না, তাই তো? দেখ তিয়াসা, আমরা সিনিয়র, এটা অধিকার আমাদের। তুমি এর মধ্যে কথা বলতে এসো না। বিষয়টা যখন একটা মেয়ের সম্মানের, তখন কথা তো আমাকে বলতেই হবে, নয়তো আপনাদের মতো ফালতুকের সাথে কথা বলে আমি সময় মোটেও নষ্ট করতাম না। সিনিয়র এসছে এইসব ফালতু কাজের বেলায় সিনিয়র, ওই কাজের বেলায় তো খুঁজেও পাওয়া যায় না। নেক্সট টাইমে যদি দেখি মেয়েটাকে বিরক্ত করছেন, তাহলে সোজা প্রিন্সিপাল স্যারের কাছে যাব। আর স্যারের কাছে গেলে কি হবে সেটা ভালো করেই জানেন। কথা শেষ করে মেয়েটির হাত ধরে চলে গেল তিয়াসা। ফারাবি আর কথা বাড়ালো না, মনে মনে রাগে কচকচ করছে। আর সাজ্জাদকে উদ্দেশ্য করে বলল, কি মেয়ে দেখছিস? মুডটাই দিল খারাপ করে। আরাফ সাজ্জাদকে ধাক্কা মেরে জিজ্ঞেস করলো, মেয়েটি কে রে? আমাদের কলেজে যে এত সুন্দরী সাহসী একটা মেয়ে আছে আর আমি জানি না। খবরদার, এই মেয়ের দেখে ভুলেও তাকাবি না। প্রিন্সিপাল স্যারের ধানে লঙ্কা মেয়ে, লাইন মারার কথা কল্পনাও করিস না। এই প্রথম কাউকে ভালো লাগলো, সে যদি প্রিন্সিপালের মেয়ে হয়, আমার কি দোষ? আমি তো পেয়ে ছাড়বো। তোর যা খুশি কর, কিন্তু আমাকে এর মধ্যে জড়াবি না। তোর বাবার টাকা আছে, তুই যা খুশি করতে পারিস। ফারাবি রাগান্বিত ভাবে বলল, এই মেয়ে আমাকে এইভাবে অপমান করে গেল, আর তুই আরাপ এই মেয়েকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখছিস? আরাফ হেসে বলল, দোস্ত, রাগ করিস কেন? ভাবি তো, একটু না হয় বকেছি। ভাবি? ভাবি। এবার ডিটেলস দে। আমি এইসবে নেই। বলেই ফারাবি উঠে গেল। সাজ্জাদ উঠে যাবে সেই সময় আরাফ সাজ্জাদকে ধরে বসিয়ে দিল। বন্ধু হয়ে শত্রুর মতো আচরণ করছিস? এই কেমন বন্ধু? একটু হেল্প কর না প্লিজ দোস্ত, প্লিজ। ওকে ঠিক আছে, নাম তিয়াসা, প্রিন্সিপালের মেয়ে। বারবার প্রিন্সিপালের মেয়ে বলে ভয় দেখাস কেন? প্রিন্সিপালের মেয়েরা কি প্রেম বিয়ে করে না কখনো? ওকে বাবা, আর ভয় দেখাবো না। আমাদের সাথে তৃতীয় বর্ষে পড়ে আমাদের ডিপার্টমেন্টে। কলেজ টপার, আজ পর্যন্ত কেউ ওকে টপকাতে পারেনি। কি বলিস? আমাদের ক্লাসমেট, আর আমি চিনি না। 3 বছরে আজ প্রথম দেখলাম। অদ্ভুত। হ্যাঁ, অদ্ভুত, কারণ এই মেয়েকে ক্লাস আর লাইব্রেরি ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আর তুমি এই জীবনে ক্লাস আর লাইব্রেরিতে কয়েকবার পা রেখেছো, মনে করে দেখো। আচ্ছা, আমি যাই। কোথায়? ক্লাসে। কি ক্লাসে? তুই তো বললি ওকে ক্লাস আর লাইব্রেরি ছাড়া কোথাও পাওয়া যায় না। আজ থেকে তিয়াসা যেখানে, আমি সেখানে। টাটা। আরাফ ক্লাসে ঢুকে পিছিয়ে গিয়ে বসে পড়ল। পেছন থেকে তিয়াসাকে পর্যবেক্ষণ করছে। স্যারও চলে এসেছে। আরাফ কিছুটা ভয়ে আছে, কেননা কোন সাবজেক্টে ক্লাস, কি লেকচার চলছে কিছুই জানে না। স্যার যদি কিছু জিজ্ঞাসা করে, এসব ভাবতে ভাবতেই স্যার আরাফকে দাঁড়াতে বলল। আরাফ মনে মনে ভাবছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়। ইজ্জতের 12টা বাজলো।
স্যার দাঁড় করিয়ে নানা প্রশ্ন করতে শুরু করলো। আরব কিছুই বলতে পারছে না, মাথা নিচু করে ইজ্জতের জলাঞ্জলি দিল। তিয়াশাকে জিজ্ঞাসা করতেই তিয়াশা সুন্দর করে সবগুলোর উত্তর দিয়ে দিল। আরফের মাথায় সুন্দর একটা প্ল্যান চলে এলো তিয়াশার কাছাকাছি যাওয়ার। অফ পিরিয়ডে তিয়াশা লাইব্রেরিতে বসে বই পড়ছে। আরাফ তিয়াশার পাশে গিয়ে বসলো। তিয়াশা সেদিকে খেয়াল নেই। আরাফ তিয়াশার মনোযোগ পাওয়ার জন্য কাশি দিল। তিয়াশার চোখ তুলে আরাফের দিকে একবার তাকিয়ে আবার পড়াশোনায় মনোযোগ দিল। আরাফ না পেরে এবার নিজেই কথা শুরু করলো। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে আমার আপনার হেল্পের প্রয়োজন। কি হেল্প? আমি আপনার ক্লাসমেট, আপনি হয়তো খেয়াল করেননি, আজকে স্যারের কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। তবে আমি খেয়াল করেছি আপনি সবগুলো উত্তর খুব সুন্দর করে দিয়েছেন। অন্যদের কাছে জানতে পারলাম আপনি পড়াশোনাতে খুব ভালো। আমাকে প্লিজ হেল্প করুন, হয়তো এই সেমিস্টারে নিশ্চিত ফেল। তিয়াশা ভ্রু কুঁচকে বলল, এতদিন কই ছিলেন? ক্লাসেও তো দেখিনি কোনোদিন, এখন হুট করে কোথা থেকে এলেন? আরাফ ঢোক গিলে বলল, না মানে ফ্যামিলি প্রবলেম ছিল, তাই কলেজ ক্লাস কিছুই করতে পারিনি। অনেক ঝামেলায় ছিলাম। আপনি যদি হেল্প করতে না চান, ইটস ওকে। তিয়াশা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, 8 থেকে 9টা। আর হ্যাঁ, বই খাতা অন্তত নিয়ে আসবেন। বলেই আবার পড়ায় মনোযোগ দিল। রাত 8টা? জি না, সকাল 8টা। কি এই ভোরবেলায় পড়াবে না আমায়? সকাল 8টা ভোর? কোন গ্রহে থাকেন? আসলে এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আমার নেই। তাহলে আসবেন না, সিম্পল। না না, তা নয়, টাইমটা চেঞ্জ করা যায় না? তিয়াশা রাগান্বিত ভাবে বলল, না যায় না, যদি আসার হয় আসবেন, নয়তো মানা করে দিন। অযথা আমার সময় কেন নষ্ট করছেন? কি পারবেন আপনি? লাভ আপনার, আমার কিছুই না। সব কিছু তো আর আপনার মন মতো হবে না, তাই না? ওকে ওকে, আসবো। 1 মিনিট, এদিক সেদিক যেন না হয়। কাল দেখা হচ্ছে। নাও বাই। বাই। তিয়াশাকে সকাল সকাল বাসা থেকে বের হতে দেখে তিয়াশার মা বললেন, এত সকালে কই যাস? মামুনি, কালই তো বললাম, ভুলে গেছো? ও হ্যাঁ, আজ থেকে তো টিউশন শুরু। তা টিউশনের ফিস হিসেবে কি দিচ্ছে? মন নয় তো? উফ মামুনি, আমি চললাম, ক্যান্টিনে নাস্তা করে নিব। বাই। আচ্ছা, খেয়ে নিস কিন্তু। তিয়াশা 2 মিনিট বাকি থাকতেই লাইব্রেরিতে ঢুকে গেল। 15 মিনিট যাওয়ার পর আরাফের দেখা নেই। তিয়াশা ভাবলো চলে যাবে, কিন্তু কিছু একটা ভেবেই বসে রইল। আর তখনই আরাফ এলোমেলো চুল, ফোলা চোখে শার্টের হাতা গোছাতে গোছাতে তাড়াহুড়ো করে লাইব্রেরি রুমে ঢুকলো। আর বসতে বসতে তিয়াশাকে কয়েকবার সরি বলে ফেললো। তিয়াশা উঠে দাঁড়ালো, তারপর বলল, যারা সময়ের মূল্য দিতে জানে না, তাদের জন্য আমি আমার মূল্যবান 1 মিনিট সময়ও ব্যয় করতে চাই না। তারপর হাঁটা ধরলো। আরাফ তিয়াশার পিছু পিছু গিয়ে অনেকবার সরি বলল। আর এরকম হবে না নানান কিছু বলে মানানোর চেষ্টা করছে। তিয়াশা বলল, ওকে, সেকেন্ড চান্স সবাই ডিজার্ভ করে। দিলাম সেকেন্ড চান্স অ্যান্ড লাস্ট অলসো। ওকে, ডান। ওরা যে যার মতো চলে গেল। পরের দিন তিয়াশা লাইব্রেরি রুমে এসে দেখে আরাফ টেবিলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। বাচ্চাদের মতো লাগছে। এলোমেলো চুলগুলো চোখ নাক ঢেকে রেখেছে। আরাফ আরাফ আরাফ। 2 বার ডাক দিতেই আরাফ মাথা তুলে তাকালো। তিয়াশাকে দেখতে পেয়ে ঠিকঠাক ভাবে বসলো। এলোমেলো চুলগুলো ঠিকঠাক করতে করতে হালকা হাসি দিয়ে বলল, শুভ সকাল। রাতে ঘুমাওনি? আসলে রাতে বাসায় যাইনি। মানে বন্ধুদের সাথে পার্টি ছিল, 2টা বেজে গিয়েছিল। বাসায় গিয়ে ঘুমালে আর টাইম মতো এখানে আসতে পারবো না, তাই আর বাসায় না গিয়ে রাতে লাইব্রেরিতে ঢুকে বসেছিলাম। কখন ঘুমিয়েছি বুঝতে পারিনি। অবশ্য লাইব্রেরিতে ঢোকার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আস্ত একটা পাগল, সারা রাত বাসায় ফেরেননি, কিছু বলবে না? বলার মতো কেউ থাকলে তো বলবে। বাবা বাহিরে আছেন, আমি কোথায় থাকি কি করি তা নিয়ে তাকে কখনো মাথা ব্যথা করতে দেখিনি। আর দাদি আছে ভাবার মতো, কিন্তু সে ফুপুর বাসায়। এছাড়া আমার আর কেউ নেই। ও আচ্ছা, চলুন পড়া শুরু করা যাক। হ্যাঁ। যদিও আরাফের পড়তে একদমই ইচ্ছে করছে না, ও তো শুধু তিয়াশার কাছাকাছি থাকতে চায়।
কিন্তু তার কিছুই করার নেই। তিয়াশা প্রথম চ্যাপ্টার খুলে বসলো, পড়াও শুরু করে দিয়েছে, কিন্তু আরাফের মাথায় কিছুই ঢুকছে না। তিয়াশা ব্যাপারটা বুঝতে পেরে একটু হেসে বলল, কোনো ব্যাপার না, আজকে প্রথম দিন তাই এমন লাগছে, কয়েকদিন পরে সব বুঝতে পারবেন। এভাবে 4-5 দিন চলে গেল। 4-5 দিনে আরাফ একদিনও লেট করেনি, তবে তিয়াশাকে বেশিরভাগ দিন ঘুমন্ত অবস্থায় পেয়েছে। ওদের মধ্যে সম্পর্কটা সহজ হয়ে গেছে। প্রতিদিন পড়া শেষ করে একসাথে ক্যান্টিনে যায়, নাস্তা করে ক্লাসে যায়। আরাফেরও বন্ধুদের সাথে দূরত্ব বেড়ে চলেছে, কেননা সারা দিন ও তিয়াশার সাথে সাথেই থাকে। ওদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। 8টা বা 9টা বাজে আরাফ লাইব্রেরিতে বসে আছে, কিন্তু তিয়াশার দেখা নেই। মেয়েটা কখনো 1 মিনিট লেট করে না। আরাফ ভাবলো হয়তো কোনো কারণে দেরি হচ্ছে, চলে আসবে। বসে থাকতে থাকতে 8টা 27 বেজে চলেছে। আরাফের এখন টেনশন হচ্ছে। তিয়াশার কিছু হলো না তো? ফোন নম্বরও নেই যে ফোন করে খোঁজ নিব। না, এভাবে আর বসে থাকা যায় না, অন্যভাবে খোঁজ নিতে হবে। উঠে দাঁড়াতে তিয়াশা হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো। আই এম সরি আরাফ, মাঝ রাস্তায় এসে গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে। অন্য গাড়ি পেতে অনেক সময় লেগেছে, তাই দেরি হয়ে গেল। তোমার নাম্বারও ঠিক ছিল না, আজই ফোন করে জানাবো। এতক্ষণ বসেছিলে, বসে রাখার জন্য সরি। সবার আগে নাম্বার দাও, তারপর কথা বলো। তুমি জানো কত টেনশন হচ্ছিল? আমি ভাবছিলাম পথে কিছু আবার হলো নাকি। টেনশনে আমার হাত পা জমে যাচ্ছিল। যে মেয়ে 1 মিনিট লেট করে না, সেই মেয়ে 27 মিনিট লেট। চিন্তা তো হবেই। তিয়াশা কথা না বাড়িয়ে নাম্বার দিয়ে দিল। এরপর ফোনে কথা বলা, যেসব চ্যাটিং শুরু হয়ে গেল। ছুটির দিনে তিয়াশার বাসায় যাওয়া আসা হয় আরাফের। তিয়াশার আম্মুর সাথে বেশ ভাবও হয়েছে। মা মরা ছেলের প্রতি তিনি কেমন একটা টান অনুভব করেন। আসলেই খাতির যত্ন করেন, এটা সেটা রান্না করে খাওয়ান। দুজনে মিলে নানা বিষয় নিয়ে কথা বলেন, আড্ডা দেন। একদিন তিয়াশা নিচে নামতে নামতে কোনো ছেলের কণ্ঠ শুনে ড্রয়িং রুমে যেতেই দেখে যে আরাফ সোফায় আরাম করে বসে মামনির সাথে গল্প করছে। আশ্চর্য হয়ে সপ্তম আকাশে উঠে গেছে। তুমি এখানে কখন এলে, কিভাবে? তিয়াশার মা বলল, আরে থাম থাম, একসাথে এত প্রশ্ন করলে উত্তর দিব কিভাবে? তোরা কথা বল, আমি রান্নাঘরে যাচ্ছি। আরাফ কফিতে চুমুক দিয়ে বলল, তোমাদের বাড়িটা বেশ সুন্দর। ঠিকানা পেলে কোথায়? সে পেয়েছি, তোমার মা চমৎকার মানুষ, তোমার মতো কাঠ বিস্কুট নয়। শাট আপ, কেন এসছো সেটা বলো। প্রেম করতে। করবে? কি? পড়তে এসেছি, টেস্ট পরীক্ষার বেশি দেরি নেই, তাই ছুটির দিনও বসে থাকতে চাই না। তুমি কি ছুটিই দিল, আমাকে একটু শান্তি দেবে না? না। এরপর ছুটির দিনও আরাফকে তিয়াশার পড়ার ঘরে কিংবা ড্রয়িং রুমে বসে গল্প করতে দেখা যায়। তবে সবকিছুই তিয়াশার বাবার আড়ালে, অজান্তে। তিয়াশা আর আরাফের বন্ধুত্ব এখন শুধু কলেজেই আবদ্ধ নয়। তিয়াশার বাসা, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন স্থান, মোবাইল, ফেসবুক একে অপরের সাথে অনেকাংশে ছড়িয়ে পড়েছে। আজ কলেজে কোনো বিশেষ কারণে ক্লাস অফ যাচ্ছে। এরই মধ্যে আরাফ তিয়াশাকে বলল, ক্লাস নেই, চলো বাইরে থেকে ঘুরে আসি। কিন্তু তিয়াশা রাজি হলো না, কেননা পরের ক্লাসে লেট হয়ে যাবে পরে। কিন্তু আরাফ নাসরবান্দা, সে যাবেই তিয়াশাকে নিয়ে। তিয়াশা প্লিজ চলো, সামনে কোথাও যাই, ক্লাস শুরু হওয়ার আগেই চলে আসবো। ওকে চলো। সামনেই একটা কফি শপ আছে, ছোট কিন্তু ছিমছাম, পরিবেশটা সুন্দর, তোমার পছন্দ হবে। ঠিক আছে চলো। ওরা রেড রোজ নামে একটা কফি শপে গেল। কফি শপে গিয়ে আরাফ 2 কাপ কফি অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার তিয়াশা ও আরাফের কফি দিয়ে তিয়াশাকে জিজ্ঞেস করলো, আপু, আপনাকে আমার ভ্যানিলা আইসক্রিম দিব। আমাকেও দাও, আর আবার এই নিউ ফ্রেন্ডকেও দাও। ওকে। আরাফের কিছুটা খটকা লাগলো, তাই তিয়াশাকে প্রশ্ন করেই ফেললো, তিয়াশা, তোমার আর ওর কথার ধরন দেখে মনে হচ্ছে ও তোমাকে ভালোভাবেই চেনে, আর তুমিও এখানে এর আগেও অনেকবার এসেছো। হ্যাঁ। কার সাথে? বয়ফ্রেন্ড? তিয়াশা আরাফের কথা শুনে হেসে কুটি কুটি হচ্ছে। আরাফ বুঝতে পারছে না সে এত হাসার মতো কি বলেছে। তিয়াশার না উত্তর শোনার জন্য ওর মন অস্থির হয়ে উঠেছে, বুক ধড়ফড় করছে, প্রাণ আসছে আর যাচ্ছে। আর মেয়েটা সেই হেসেই চলেছে। না, এইটা আমার বাবার
কফি শপ, তাই আমাকে চিনে, আমিও চিনি। আরাফের প্রাণ ফিরে এসেছে। ও আচ্ছা, এই ঘটনা। তাহলে আজ তুমি আমার ট্রিট দিবে। সে আর বলতে, এরই মধ্যে ছেলেটা আইসক্রিম নিয়ে এসেছে। আমাকে চিনে রাখো, আমি তোমার আপুর ফ্রেন্ড। যখনই আসবো ফ্রিতে খাওয়াবা, বন্ধুদের নিয়ে আসলেও ফ্রিতে দিবা, সব বুঝেছো? ওকে, ভালো করে চিনে রাখো। যখনই আসবে ডাবল বিল রাখবা, কেননা ও প্রচুর বড় লোক। আরাফ আর তিয়াশা এই কদিনে একে অপরকে খুব ভালোভাবেই চিনে ফেলেছে। কার কি পছন্দ অপছন্দ, কিসের রাগ হয়, রাগ হলে কি করে, কি করতে, কি খেতে ভালোবাসে, মোটামুটি সব কিছুই জেনে গিয়েছে। আরাফ তিয়াশাকে ওর দাদির সাথে দেখা করাতে নিয়ে যাবে। তিয়াশা কালোর ভেতরে গোল্ডেনের সুতার কাচের একটা সালোয়ার কামিজ পরে ভালোভাবে তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। আরাফ গাড়ি নিয়ে বাইরে বসে আছে। তিয়াশা গাড়িতে উঠে আরাফকে বলল, ঠিকঠাক লাগছে তো? তুমি সবসময় সুপার। তিয়াশা মিষ্টি হেসে বলল। চলো যাওয়া যাক। আরাফ বিশাল ডুপ্লেক্স বাসের সামনে এসে গাড়ি থামালো। তিয়াশা গাড়ি থেকে নেমেই থমকে গেল। ওর মনে হচ্ছে ও কোনো প্রাসাদের সামনে এসে নেমেছে। উচ্ছ্বাসিত হয়ে বলেই ফেলল, ওয়াও, কি সুন্দর! এত বড় বাড়ি তোমাদের? আরাফ হেসে বলল, ভিতরে তো চলো। আমার কেমন জানি ভয় ভয় লাগছে। ভেতরে কোনো ডাইনোসর নেই যে তোমাকে খেয়ে ফেলবে। তিয়াশা ভেতরে ঢুকে আরো অবাক হলো। ভেতরটা এত সুন্দর যা ওর কল্পনার বাইরে। দামি আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো। আরফের দাদি সোফায় বসে পান চিবোচ্ছে। আরফ তিয়াশাকে দাদির কাছে নিয়ে গেল। তিয়াশা দাদির কাছে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। বসো বিয়ান, বসো, আমার কাছে এসে বসো। তিয়াশা দাদির কাছে গিয়ে বসলো। আসতে কোনো সমস্যা হয়নি তো? জি না দাদি, আসতে কোনো সমস্যা হয়নি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। তোমার কথা অনেক শুনেছি আরাফের মুখে, তাই দেখার খুব ইচ্ছা হচ্ছিল। আমি আপনার কথা অনেক শুনেছি আরাফের মুখে। ভালোই হলো আপনার সাথে দেখা হয়। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। অনেকটা সময় তিয়াশা দাদির সাথে গল্প করলো আর আরাফ নীরব দর্শক হয়ে তাদের দেখছিল। দাদির সাথে গল্প শেষে আরাফ রুম দেখাতে নিয়ে গিয়েছিল। লাঞ্চ শেষে আরাফ নিজেই তিয়াশাকে বাসায় পৌঁছে দেয়। তারপরই দাদির কাছে ছুটে যায়। দাদি কেমন দেখলে? খুব মিষ্টি মেয়ে, তোমার পছন্দ আছে দেখতে, যেমন মিষ্টি তেমন কথাও বলে মিষ্টি মিষ্টি। আমার তো বেশ লেগেছে। ও দাদি, তুমি অনেক সুইট। এবার ওকে বলেই ফেলি দেখি। বলবো। কয়েকদিন পর টেস্ট পরীক্ষার রেজাল্ট বের হলো, যেখানে প্রতি পরীক্ষায় সামনে পেছনে ডানে বামে যারা বসে তাদের খাতা কপি করে বাসা থেকে আনা কাটা কাগজের টুকরো নকল দিয়ে কোনো রকম টেনে টুনে পাশ করতো, সেখানে কারো সাহায্য ছাড়া কোনো প্রকার নকল ছাড়াই আরাফ পাশ করে গেছে নিজের যোগ্যতায়। অবশ্য পুরো কৃতিত্বই তিয়াশার। 1 মাসে অনেক খেটেছে মেয়েটা, তাই ওকে একটা ট্রিট দেওয়াই যায়। তিয়াশা বেশ খুশি, মনে হচ্ছে আরাফের চেয়েও বেশি খুশি। ট্রিট দিতে চাইলে রাজি হয়ে গেল। ওরা দুজনে বড় একটা রেস্টুরেন্টে গেল। খাওয়া শেষে আরাফ তিয়াশাকে চোখ বন্ধ করতে বলল। তিয়াশাও আরাফের কথা মতো চোখ বন্ধ করলো। আরাফ তিয়াশার হাতে কিছু একটা পরিয়ে দিল। তিয়াশা চোখ খুলে দেখলো আরাফ ওর হাতে খুব সুন্দর একটা ব্রেসলেট পরিয়ে দিয়েছে। ওয়াও, কি সুন্দর! তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি এটা নিতে পারবো না, সরি। কেন? এটা দেখেই বোঝা যাচ্ছে অনেক দামি। না, মাত্র 85,000। 85 তোমার কাছে মাত্র হতে পারে, কিন্তু আমার কাছে অনেক। অপরের কাছ থেকে সেরকম উপহার নেওয়া উচিত। তুমি যেমনটা দিতে পারবে সমান সমান, এটাই আমাকে শেখানো হয়েছে। যেখানে আমার বাবারও পারিবারিক আয় 2 লাখের বেশি নয় এবং আমার হাত খরচ 20,000-এর উপরে নয়, সেখানে আমি তোমাকে এত টাকার গিফট কিভাবে দিব? তুমি কিছু মনে করো না প্লিজ। তুমি আমার খুব ভালো বন্ধু, বলতে পারো বেস্ট ফ্রেন্ড। তোমার জন্য আমার শুভকামনা সব সময় থাকবে। ইমপ্রেসিভ। এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। কি? হ্যাঁ, আজ জড়তা ভয় সব কাটিয়ে বলতে চাই, আমি তোমাকে প্রথম দিন থেকেই ভালোবাসি। পড়াশোনার বাহানায় তোমার কাছে থাকতে চেয়েছি শুধুমাত্র। তুমি আমার জীবনটাই বদলে দিয়েছো। লাভ ইউ। আমি তোমাকে সারা জীবন আমার পাশে চাই। তিয়াশা কিছু বলতে যাবে, তখনই তিয়াশাকে থামিয়ে দিয়ে আরাফ বলল,
না, এখনই নয়, তুমি সময় নাও, ভালোভাবে ভেবো, তারপরেই জানিও। আবার কোনো তাড়া নেই। তিয়াশা পুরো রাত আরাফের ব্যাপারে ভাবলো। তিয়াশাও আরাফের প্রতি দুর্বল আসে, কিন্তু বুঝতে দেয়নি আরাফকে কখনো। কিন্তু তিয়াশার বাবা কি মেনে নেবেন? আর তাছাড়া আরাফের বাবা কিছুই ভাবতে পারছে না তিয়াশা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে তিয়াশা। সকালে তিয়াশার বাবা ডেকে পাঠালো তিয়াশাকে। তিয়াশা কিছুই বুঝতে পারছে না হঠাৎ কি হলো যে এই ভাবে ডেকে পাঠালো। তিয়াশার বাবার রুমে গিয়ে দেখলো মামুনিও দাঁড়িয়ে আছে। রুমে যেতে বাবা বলে উঠলো, কি করছো এইসব তুমি? কলেজের টপার হয়ে বড়লোকের বকে যাওয়া ফালতু ছেলের সাথে ঘুরে বেড়াও, ছি ছি। আমার ভাবতেও অবাক লাগছে আমার মেয়ে এইসব বকেটে ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। তুমি আরাপ নামের এই ছেলেটার সাথে আর মিশবে না। বাবা, আরাফ মোটেও খারাপ ছেলে নয়, আমি ওকে জানি। আমার চেয়ে বেশি জানো তুমি? ওর বাবার অনেক টাকা, তাই যা ইচ্ছা করে তাই করে। বন্ধুদের সাথে আড্ডা আর টাকা উড়ানো ছাড়া কিছু করে না। তোমার সাথে থাকে যাতে পাশ করে যেতে পারে। তোমাকে ব্যবহার করছে মাত্র। না বাবা, ও আমাকে ভালোবাসে। ভালোবাসা? দেখো দেখো কি বলছে তোমার মেয়ে। ওই ছেলে নাকি ওকে ভালোবাসে। এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে, তুমি ভুলে যাচ্ছ তুমি কার মেয়ে। ওদের সোসাইটির ছেলেরা ভালো টালো বাসে না। আজের সাথে তো কাল ওর সাথে। ওর বাবার কোটি কোটি টাকা, বিশাল কোম্পানি আছে। পড়াশোনা না করলেও ওর ভবিষ্যৎ ফিক্স আছে। প্রয়োজন শেষে তোমাকে সরে ফেলে দিবে। তুমি ওর খপ্পরে পড়ে নিজের পড়াশোনা, ভবিষ্যৎ জলাজলি দিচ্ছ। সময় থাকতে নিজের মাথা কাটাও আর বের হয়ে আসো ওই ট্রিপ থেকে। তুমি যাকে ভালোবাসবে সে তোমার টাইপের হবে, পড়াশোনায় ভালো হবে, যে বাপের পয়সায় পোদারই করবে না। এই কথা শুনে তিয়াশার মাথা নিচু করে কাঁদতে থাকে। তিয়াশার বাবা তিয়াশার চোখের পানি একদমই সহ্য করতে পারে না। কি করবেন তিনি ভেবে পাচ্ছেন না। মেয়েটা তো বুঝতে চাইছে না। রুমের মধ্যে পায়চারি করে বলল, আচ্ছা, আমি মনে নেব যে ও তোমাকে ভালোবাসে। যদি এই বছর ও তোমাকে টপকাতে পারে, তোমাকে টপকাতে হবে না, সেকেন্ড থাকলেও চলবে। যদি পারে তবে আমি সব মেনে নিব, প্রমিস। আর নয়তো তুমি ওকে ছাড়বে। তিয়াশা চিন্তায় পড়ে গেল। কি করবে? আরবকে কিভাবে কথাগুলো বলবে? তিয়াশা কলেজের জন্য বের হয়ে গেল আর আরাফকে খুঁজতে লাগলো। না পেয়ে ফোন করতে যাবে তখনই আরাফ এসে হাজির। কাউকে খুঁজছিলে? হ্যাঁ, তোমাকে। বাহ, একদিন না দেখে থাকতে পারছো না দেখছি। প্রেমে পড়ে যাওনি তো? আরাফ, ওকে বাবা, সরি। বলো কি হয়েছে? তিয়াশা বলতে গিয়ে থেমে গেল। বাবার শর্তের কথা জানলে ও কষ্ট পেতে পারে, আর ওকেও ভুল বুঝতে পারে। শর্ত দিয়ে ভালোবাসাটা আরাফ কখনোই মেনে নেবে না। তাই তিয়াশা আরাফকে কিছু বলল না। কি হলো তিয়াশা? কিছু না। বই এনেছো? বইয়ে কি করবে? দেখো আমি কিন্তু পড়তে পারবো না। এই 1 মাস প্রচুর পড়েছি। আর কেন পড়েছি তোমাকে বলেছি। ফাইনালের 2 মাস বাকি। 1 মাস আগে থেকে খুব মনোযোগ দিয়ে পড়বো, প্রমিস। 1 মাস আগে পড়লে ভালো রেজাল্ট হবে না। তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট তো তারা করবে যারা চাকরি করে। আমার বাবার এত বড় কোম্পানি, এত টাকা প্রপার্টি থাকতে আমি কেন কষ্ট করব? আশ্চর্য, বাবার টাকা থাকলে ছেলে পড়াশুনো করবে না, এটা কোথাও লেখা আছে? পড়াশোনা করছি না কই, করছি তো, তবে কম। তিয়াশা প্লিজ, এ নিয়ে আমি আর কথা বলতে চাই না। তিয়াশা বুঝতে পারছে না কি করবে। তিয়াশা সবকিছু ওর বেস্ট ফ্রেন্ড শেলির সাথে শেয়ার করলো। শেলি ওকে আরাফকে সবটা জানাতে বলল। আরাফকে বুঝিয়ে বললে আরাফ সবটা বুঝবে। আর আরাফ যদি সত্যিই ওকে ভালোবাসে তবে কন্ডিশন মেনে পড়াশোনা করবে। ওকে এ নিয়ে টেনশন করতে নিষেধ করলো। তিয়াশা পড়াশোনা, খাওয়া দাওয়া ছেড়ে শুধু ভেবেই চলেছে, কিন্তু কোনো কুল কিনারা করতে পারছে না। তিয়াশা গেটের কাছে এসে হঠাৎ হোঁচট খায়, আর এতে করে ওর জুতোর ফিতে খুলে যায়। নিচু হয়ে ফিতায় হাত দিতেই কোথা থেকে আরাফ এসে তিয়াশার হাত ধরে ফিতা নিয়ে বাঁধতে শুরু করলো। তিয়াশা আরাফের এমন অদ্ভুত কর্মকাণ্ডে দেখে অস্বস্তি বোধ করলো এবং খেয়াল করে দেখলো অনেকেই ওদের দেখছে। তিয়াশা না পেরে আরাফকে বলেই ফেললো, আরাফ কি করছো? আমি লাগাতে পারবো। আমি লাগিয়ে দিচ্ছি, তুমি চুপ করে দাঁড়াও। আরাফ, সবাই দেখছে কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। কি ভাবছে বলো তো? কি ভাববে? যা খুশি ভাবতে দাও। আবার ফিতা লাগানো শেষ। তা হঠাৎ কি মনে করে ফিতা লাগানো হলো? সত্যি বলবো,
অবশ্যই। তোমাকে পটানোর জন্য। হোয়াট? হ্যাঁ, যাতে আমাকে তাড়াতাড়ি উত্তর জানিয়ে দাও, আর পজিটিভ উত্তর যেন পাই। তুমি আসলে একটা পাগল। আমার প্রতি ম্যাডামের দয়া কবে হবে? কাল পর্যন্ত। আচ্ছা, আমি অপেক্ষায় থাকবো। ওকে বাই। গাড়ি অপেক্ষা করছে, যেতে হবে। যাও। তিয়াশা বই খুলে কলমে মাথা কামড়াচ্ছে। কিভাবে আরবকে সবটা বলবে ভেবে পাচ্ছে না। কত কঠিন কঠিন চ্যাপ্টার এক এক চুটকিতে সলভ করে ফেলেছে, কিন্তু এই ব্যাপারটাই পারছে না। এই জন্যই লোকে বুঝি বলে প্রেমে পড়লে মানুষ বোকা হয়ে যায়। তিয়াশা নিজেকে বড্ড বোকা মনে হয় আজকাল। ঘড়িতে 11টা বেজে চলেছে। ডিনার করার জন্য মামুনি ডাকছে। অপরদিকে আরাফের সময় কাটাতে চাইছে না। কখন সকাল হবে আর কলেজে যাবে? তিয়াশা কি বলবে? হ্যাঁ বলবে তো। যদিও আরাফের মনে হচ্ছে তিয়াশার উত্তর পজিটিভই হবে, তবুও কেমন জানি একটা অজানা ভয় ভয় করছে। ঘড়িতে 12টার কাঁটা ছুঁই ছুঁই। আরাফ তিয়াশার সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। তিয়াশা বারান্দায় পায়চা করছে, তখনই কেউ একজন বারান্দায় ঢিল ছুঁড়ে মারলো। তিয়াশা ভয় পেয়ে গেল। বাইরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। অনেকটা সাহস সঞ্চার করে বাইরে তাকালো। তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠলো। ভূত দেখলেও এতটা চমকাতো না যতটা আরাফকে দেখে চমকেছে। আরাফ তিয়াশাকে ইশারা নিচে আসতে বলল। তিয়াশা অতি দ্রুত রুম থেকে মোবাইল এনে আরাফকে কল দিল। আরাফ ফোন হাতে নিয়ে কেটে দিল। আবারও ইশারায় নিচে আসতে বলল। তিয়াশা আর কোনো পথ না পেয়ে নিচে গিয়ে আস্তে করে মেইন গেট খুলে বাইরে গেল। আরাফ, তুমি এত রাতে এখানে কি করছো? তোমাকে দেখতে এলাম। কেন? আমার মাথায় কি নতুন করে শিং গজিয়েছে? না, আসলে ঘুম আসছিল না তাই। ঘুমের ঔষধ লাগবে? বাবার রুমে আছে, চাইলে এনে দিতে পারি। তিয়াশা, হ্যাঁ বলো। তোমার উত্তর কিন্তু এখনো পাইনি। বলেছি তো কালকে বলবো। কাল আজে পরিণত হয়েছে। 12টা 38 বাজে। আরাফ, এখন যাও প্লিজ, বাবা দেখলে ঝামেলা হয়ে যাবে। প্লিজ প্লিজ। উত্তর দিয়ে দাও, চলে যাচ্ছি। কাল কলেজে জানাবো, প্রমিস। আরাফ কিছুটা মনমরা ভাবে বলে উঠল। ওকে, গুড নাইট। তিয়াশা আর শেলি ক্লাস থেকে বের হচ্ছে। তখন শুনতে পায় কিছু ছেলে মেয়ে ওকে নিয়ে আলোচনা করছে। তাদের কথোপকথন এমন, সবই টাকার খেলা। টাকার লোভে পরের মানুষই সব করতে পারে। না হলে তিয়াশার মতো মেয়ে আরাপের সাথে ঘুরে। তিয়াশাও আরাপের বাবার টাকা দেখেছে। অনুজন বলছে। ঠিক বলেছিস। হাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, তেমনি টাকা ছিটালেও এমন 2-4টা ইয়াসার অভাব হয় না। ভালোবাসা টালোবাসা কিচ্ছু না। বড় রেস্টুরেন্টে খাওয়া, দামি গিফট পাওয়া, বড় মলে গিয়ে শপিং করা, এই হচ্ছে ওদের ভালোবাসা। তোর কি মনে হয় আরাপ তিয়াশাকে ভালোবাসে? আরাপের এরকম ডজন খানিক জিএফ থাকা অসম্ভব কিছুই না। আরাপ যেমন তিয়াশাকে ব্যবহার করছে, তেমনি তিয়াশাও আরাপকে ব্যবহার করছে। তা নয় তো কি, প্রিন্সিপালের মেয়ে হয়ে এরকম গুন্ডা বকাটে বেপরোয়া টাইপ ছেলের সাথে প্রেম করে? পড়াশোনাতেও একদম ডাব্বা, কোনো দিক দিয়েই যায় না। আরা বক্ষে যাওয়ার ছেলে, ওর কাছ থেকে এটা আশা করা যায়। কিন্তু তিয়াশা তো বুদ্ধিমতী মেয়ে। তিয়াশার গা চলে যাচ্ছে এদের নোংরা মানসিকতা দেখে। কেউ কেউ তো সরাসরি টিটকারি করছে। তিয়াশা হনহন করে হেঁটে যাচ্ছে। হঠাৎ আরাপ এসে তিয়াশার হাত ধরে থামিয়ে দিল। কি হলো তিয়াশা? আমি তো উত্তর পেলাম না। এমনিতেও রেগেছিল, আর আরাফকে দেখে মনে হলো কেরোসিনে কেউ দেশলাই চালিয়ে দিয়েছে। কিসের উত্তর? তুমি আমার কাছে থেকে কি আশা করছো? আমি তোমার মতো গুন্ডা বখাটে ফালতু ছেলেকে আই লাভ ইউ টু বলবো? হাস্যকর। আচ্ছা আরাফ, কোন দিক দিয়ে তুমি আবার যোগ্য বলো তো? আমি কলেজের সুন্দরী সুশ্রী টপ একজন স্টুডেন্ট, আর তুমি? তোমার কি পজিশন? গুন্ডা বেয়াদব, বড়লোক বাবার বুকে যাওয়া ছেলে, পড়াশোনায় ডাব্বা। তিয়াশা, তুমি এসব কি বলছো? কি হয়েছে তোমার? আমি জানি আমি তোমার মতো না। আমরা পুরোই আলাদা, কিন্তু আমি নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি। আর তুমি জানো আমি এখন আর আগের মতো নই। তুমি কি কেমন সব আমার জানা আছে। আমার সাথে তোমাকে যায় না। তোমার ক্লাস হাই হতে পারে, কিন্তু তুমি আমার লেভেলের না। তোমার বাবার প্রচুর টাকা আছে, এটাই তোমার একমাত্র যোগ্যতা। আর তোমার বাবার টাকার প্রতি আমার কোনো মোহ নেই। তোমার বাবার ওই টাকা দিয়ে আমায় কিনতে পারবে না। আমার বয়ফ্রেন্ড কিংবা লাইফ পার্টনার হওয়ার যোগ্যতা তোমার নেই। আমার পাশে কোনো বড় অফিসার, ডক্টর, ইঞ্জিনিয়ারকে মানায়, তোমাকে না। ভালোবাসায় এত সব যোগ্যতার প্রয়োজন হয় না।
প্রয়োজন হয় দুই সুন্দর মনের মানুষের। ভালোবাসা? তোমাদের মতো ছেলেরা আমাদের মতো মেয়েদের কখনোই ভালোবাসে না, শুধুমাত্র ব্যবহার করে। যেমন তুমি আমাকে ব্যবহার করে গত পরীক্ষায় কৃতকার্য হয়েছে, এবং বাকি পরীক্ষায়ও আমাকে ব্যবহার করে কৃতকার্য হতে চাও। পাশাপাশি আমার নামের সাথে তোমার নাম জড়িয়ে নিজের ইমেজটাও শুদ্ধ করতে চাও। কেননা কলেজে আমার ভালো মেয়ে, ভালো ছাত্রী হিসেবে যথেষ্ট সুনাম আছে। তোমার দুর্নাম ঢাকতে চেয়েছো। আমার মতো মেয়ে তোমার মতো ছেলের আশেপাশেও ঘেঁষে না। পাত্তা তো দূরের কথা, আমি নেহাত ভালো মনে তোমাকে সাহায্য করেছিলাম, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম। ভুলটা আমারই। আমিও তোমাকে লাই দিয়ে মাথায় চড়িয়েছি, নয়তো আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাতে না। অনেক অহংকার না তোমার, নিজের পড়াশোনা নিয়ে, নিজের অবস্থান নিয়ে? অহংকার করার মতো আছে কিছু বলেই আমি অহংকার করি? তোমার কিছু আছে? ও, তোমার বাবার তো প্রচুর টাকা। তোমার বাবার টাকা আর তোমার এই লোক দেখে তো হাজার হাজার মেয়ে তোমার উপর ফিদা। আমি সেই টাকার 2 পয়সারও দাম দিই না। আমার কাছে শিক্ষার চেয়ে দামি আর কিছুই নেই। আরাফ আর দাঁড়াতে পারছে না। তিয়াশার বলা কথাগুলো ওর বুকের ভেতরটা আঘাতে আঘাতে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। ও তিয়াশাকে আজ চিনতেই পারছে না, সবকিছু ওর স্বপ্ন মনে হচ্ছে। তোমার এই অহংকার আমি চূর্ণ করে দেব। আচ্ছা, কি করবে? ক্লাসে টপ করবে আমাকে নামিয়ে? যদি তাই করি? তিয়াশা হাসছে, বিদ্রুপের হাসি। হাসি ওর থামছেই না। আরফের শরীর জ্বলে যাচ্ছে। তিয়াশার হাসিগুলো ছুরির মতো বিচ্ছে। তুমি টপ? হাসালে আর ক্লাসের টপ হওয়া চারটেখানি কথা না। চ্যালেঞ্জ করছো? অ্যাকসেপ্টেড। ওকে, ডান। আমি জিতলে কি পাবো? তুমি যা চাইবে, যদিও আমি জানি তুমি জিতবে না। ছহব। হেসে নাও, কারণ খুব শীঘ্রই তোমাকে কাঁদতে হবে। জিতবো তো আমি। আরাফ কখনো হারতে শেখেনি, আজ পর্যন্ত কেউ ওকে হারাতে পারেনি, পারবেও না। সে তিয়াশাই হোক। অল দ্য বেস্ট। পরে ভুলে যেও না তুমি কি কথা দিয়েছো। আর থ্যাঙ্কস তোমার আসল রূপটা আমাকে দেখানোর জন্য, খোলসের আড়ালে এই অহংকারী তিয়াশাকে দেখানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই হেট ইউ। তিয়াশা সোজা লেডিস ওয়াশরুমে চলে গেল। দরজা লক করে দু হাতে মুখ চেপে ধরে কাছে আর বলছে, সরি আরফ, সরি। আমি তোমাকে অনেক কষ্ট দিলাম। তোমাকে যতটা কষ্ট দিয়েছি তার চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমায় ক্ষমা করো। তিয়াশা পানির কল ছেড়ে চোখে মুখে ইচ্ছে মতো পানি দিল। তারপর বের হয়ে ক্যাম্পাসের এক কোনায় গিয়ে বসে পড়লো। আজ আর কোনো ক্লাস করবে না। তিয়াশা, এটা করা কি খুব প্রয়োজন ছিল? ছেলের কথায় তিয়াশার ঘোর ভাঙলো। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, খুব প্রয়োজন ছিল। মানুষ ধাক্কা খেলে তবেই উঠে দাঁড়ায়। আরাফও উঠে দাঁড়াবে, খুব ভালোভাবেই উঠে দাঁড়াবে। শুধুমাত্র ধাক্কার প্রয়োজন ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। যদি হিতে বিপরীত হয়ে যায়? হবে না। আমার মন বলছে আর আরাফের ভালোবাসা। কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস? আর আপও তো কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আমি ওকে অনেক আঘাত করেছি। ও আমার কাছ থেকে এত বড় আঘাত আশা করেনি। তবে এটা আমাদের দুজনেরই মঙ্গল, আমাদের ভবিষ্যৎ, আমাদের ভালোবাসা। কখনো ভাবিনি আমি প্রেমে পড়বো, তাও আরাফের। আমি আমার নিজের অজান্তে খুব গভীরে ওকে ভালোবেসে ফেলেছি। তুই জানিস আমি ওকে কথাগুলো বলার সময় কিভাবে নিজেকে কন্ট্রোল করেছি? একমাত্র আমিই জানি। নিজেকে বড় মাপের অভিনেত্রী মনে হচ্ছে। তিয়াশা, ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। শুধুমাত্র নিজেকে সামলে নে, ধৈর্য ধর। এখন আর এখানে বসে থাকতে হবে না। বাসায় যা, ফ্রেশ হয়ে রেস্ট নে। অনেক বড় ধকল গেছে আজ তোর উপর দিয়ে। আরফ খুবই ঠান্ডা ভঙ্গিমায় নিজের রুমে বেডের উপর বসে আছে। এতটা ঠান্ডা কি করে আছে ভাবতে পারছে না। ওর মনে হচ্ছে ও ঘুমিয়েছিল আর একটা স্বপ্ন দেখেছে, খুবই ভয়ানক স্বপ্ন। পরক্ষণে অনুভব করতে পারলো স্বপ্ন নয়, সব সত্যি। স্বপ্ন তো ছিল এতদিন, যা দেখে এসেছে। আরফের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে এক নিঃশ্বাসে পুরো পানি শেষ করে ফেললো। তিয়াশার কথাগুলো ওর কানে বাজছে। রাগে, অপমানে, ক্ষোভে, ঘৃণায় ওর শরীর কাঁপছে। হাতে থাকা গ্লাসটা সজোরে মুষ্টিবদ্ধ করলো। গ্লাস ভেঙে কাচের টুকরো ফ্লোরে পড়ে গেল। আরাফের হাত দিয়ে অনবরত রক্ত ঝরছে। সেই দিকে আরাফের কোনো খেয়াল নেই। হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করলো।
2-3 দিন যাবৎ আরাফ রুম থেকে বের হয় না। কলেজে না দেখতে পেয়ে তিয়াশা বেশ চিন্তিত। কাকে জিজ্ঞেস করবে আরাফের কথা, কিভাবে আর খোঁজ পাবে বুঝতে পারছে না। দাদিকে ফোন করতে হবে, কিন্তু সেটা করাও ভুল হবে। দাদিকে ফোন করলে আরাফ জানতে পারবে। ভাবতে ভাবতেই দাদির ফোন। তিয়াশা কাঁপা কাঁপা হাতেই ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম দাদি। আলাইকুম আসসালাম। আরাফার কি হয়েছে বোন? কেন দাদি? সারাদিন রুমের ভিতরে থাকে, বের হয় না, খায় না, কলেজে যায় না, বন্ধুদের সাথে বাইরে যায় না। আসলে দাদি 2-3 দিন যাবত ওর সাথে দেখা সাক্ষাৎ হয় না। আমি তেমন কিছু জানি না। আপনি এক কাজ করুন, বন্ধুদের বাসায় আসতে বলুন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি ফারাবিকে ফোন করি। জি দাদি। আরাফের দাদি ফারাবিকে ফোন করে সবটা বলল। ওরা 2-3 জন শীঘ্রই বাসায় আসবে বলেই জানালো। দোস্ত, আর কতদিন এভাবে থাকবি? আমি তোকে আগেই বলেছিলাম ওর থেকে দূরে থাক, কিন্তু তুই আমার কথা শুনলেই না। ফারাবি কথাগুলো বললো, সাজ্জাদ বলল। দোস্ত ওঠ, ফ্রেশ হব, আমরা বের হব। আরাফের মুখ দিয়ে শুধু একটা কথাই বের হলো। তোরা যা, বিরক্ত করিস না। আমরা বিরক্ত করছি? আমরা তোর বন্ধু, সবাই তোকে ছেড়ে গেলেও আমরা যাব না। তিয়াশার জন্য তো আমাদের ভুলে গিয়েছি, আমাদের চিনতেই পারতিস না। আর সেই তিয়াশা দেখ তোকে ছেড়ে চলে গেল। ওকে ভালোবাসার জন্য যখন আমার 100টা কারণ আছে, তেমনি আমাকে ওর ভালো না বাসার পিছনেও কয়েকশো কারণ আছে। তোর মতো ছেলেকে কোন মেয়ে না ভালোবাসবে? তিয়াশা দেমাগি মেয়ে, তাই তোর সাথে এমন করেছে। ওর ভালোবাসার মতো মনই নেই। ওখানে ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আবার সবচেয়ে বড় ভুল ওকে ভালোবাসা। ওকে ভুলে যা, শুধু তুই বল, একদিনের মধ্যে 1000 মেয়ের লাইন বসিয়ে দেব। ওই সব মিডল ক্লাস মেয়ে হাই সোসাইটির যোগ্যই না। তোর সাথে ওকে যায় না, ভুলে যা। রেডি হ, কিছুক্ষণ পর তোর আশেপাশে তিয়াশার চেয়ে সুন্দরী মেয়েরা ঘুরঘুর করবে। তিয়াশা তো আর হবে না। তিয়াশা? তিয়াশা? এইবার ইচ্ছে করছে এই মেয়েকে। পারাবি প্লিজ, তিয়াশার নামে কোনো আজে বাজে কথা শুনতে চাই না। তোরা যা, আর আমাকে একা থাকতে দে। ওকে, নিজের খেয়াল রাখিস। আরাফ 7 দিন পর আজ কলেজে যাবে। চুল কেটে ছোট করেছে, পাশাপাশি ক্লিন শেভ, নর্মাল পোশাকে আর ফর্মাল শার্ট প্যান্ট পরে কলেজের জন্য বেরিয়ে গেল। নিজেকে সামলে নেওয়ার জন্য যথেষ্ট সময় নিয়েছে। 7 দিনের জীবন থেকে অতীতের কষ্ট ও অপমান মুছে ফেলেছে। এখন একমাত্র লক্ষ্য ফাইনালে ফার্স্ট হওয়া। কলেজের সবাই আরাফকে দেখে অবাক হয়ে যাচ্ছে। আরাফ এইসব পাত্তা না দিয়ে ক্লাসরুমে ঢুকে পড়লো। শেলি তিয়াশাকে ধাক্কা মেরে আরাফকে দেখালো। তিয়াশা আরাফকে দেখে কিছুটা নিশ্চিন্ত হলো। তবে তিয়াশা আরাফের দিকে থেকে চোখ ফিরাতে পারছে না। খুঁটিয়ে খুঁটিয়ে আরাফকে দেখছে। হাতের ব্যান্ডেজটাও চোখ এড়ালো না। তিয়াশা ঠিক বুঝতে পারছে আগের মাথায় নিজেকে আঘাত করেছে এই ছেলেটি। আরাফ চুপচাপ ফাঁকা সিট দেখে বসে পড়লো। তার নজর শুধুমাত্র স্যারের দিকে। স্যারের কথা মন দিয়ে শুনছে। তিয়াশা আরাফের ভেতরে এই পরিবর্তন দেখে মনে মনে খুব খুশি, কিন্তু ওর আরাফের দিকে ডাইরেক্ট তো দূরে থাক, আর চোখে তাকানোর সাহস হচ্ছে না। তবুও কয়েকবার আর চোখে তাকিয়েছে, কিন্তু আরাফ একবারের জন্য তিয়াশার দিকে তাকায়নি। যে আরাফ সব সময় ওর আগে পিছে ঘুরতো, সে আরাফকে দেখে মনে হচ্ছে ও তিয়াশাকে চিনেই না, সম্পূর্ণ অপরিচিত কেউ। অফ ক্লাসে তিয়াশা লাইব্রেরিতে ঢুকেই দেখে আরাফ বই খুলে বসেছে, কিছু একটা খুঁজছে। তিয়াশা অন্য বেঞ্চে বসেছিল, কিন্তু পড়ায় মনোযোগ দিতে পারছে না। কয়েকবার আরাফের দিকে আর চোখে তাকিয়ে দেখলো ছেলেটার দিন দুনিয়ার খবর নেই, বইয়ের ভেতরে ঢুকে গেছে। তিয়াশা বেহায়ার মতো ওর দিকে কিছুক্ষণ পরপর তাকাচ্ছে, কিন্তু আরাফ বইয়ের ভেতরেই ঢুকে গেছে। ছেলের কাছ থেকে জানতে পেরেছে আরাফ আজ একবারের জন্য তিয়াশার দিকে তাকায়নি। তিয়াশার প্রচন্ড রাগ হচ্ছে, মনে মনে আরাফের 14 গোষ্ঠী উদ্ধার করছে। একটু তাকালে কি হয়? আমার দিকে তাকালে কি ওর চোখ ঝলসে যাবে? অদ্ভুত। তিয়াশা আর সহ্য হচ্ছে না, ও ব্যাগ নিয়ে ধাম করে উঠে পড়লো। তারপর হনহন করে চলে গেল। সবাই ওর যাওয়ার পথে তাকিয়ে আছে আর ভাবছে কি হলো মেয়েটার। তিয়াশা দরজার জোরে ধাক্কা মেরে বের হয়ে গেল। দরজার শব্দে আরাফের পড়ায় ব্যাঘাত ঘটায় দরজার দিকে তাকাতেই তিয়াশাকে বের হতে দেখলো, আর খুব ভালো করে বুঝতে পারলো তিয়াশা রেগে আছে, আর রাগের কারণটাও ও জানা। একটা তুচ্ছ হাসি হেসে পড়ায় মনোযোগ দিল।
তিয়াশা বাসায় ফিরে নিজের রুমে দরজা লক করে চেঞ্জ না করেই বিছানায় গা এলিয়ে দিল। তারপর ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে। আজকাল কেন ওর এত কান্না পায় নিজেও জানে না। হয়তো আরাফের অভিশাপ দিয়েছে তাই। আরাফ সেদিন বলেছিল, হেসে নাও, কেননা এরপর থেকে তোমাকে কাঁদতে হবে। তাই হচ্ছে। সেই দিনের পর থেকে কেঁদেই যাচ্ছে, প্রতিদিন এক বেলা করে কাঁদছে। তিয়াশা হঠাৎ প্রচন্ড মাথা ব্যথা অনুভব করছে। মামুনি খাওয়ার জন্য কয়েকবার রাবেয়াকে দিয়ে তাগাদা দিয়ে গেছে, এবার নিজেই ডাকতে এসেছে। তিয়াশার একদম খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফ্রেশ হয়ে নিচে খেতে চলে গেল। না খাওয়ার কারণে হাজার প্রশ্নের জবাব দেওয়ার চেয়ে চুপচাপ খেয়ে নেওয়ায় শ্রেয় মনে করলো। দুলোকমা ভাত খেয়ে রুমে এসে শুয়ে পড়লো, কিন্তু বাঁধলো আরেক বিপত্তি। খাওয়ার পর বমি করতে করতে অবস্থা খারাপ, শরীরে বিন্দু মাত্র শক্তি পাচ্ছে না। মনে হচ্ছে ও শরীরের ভেতর শূন্য হয়ে যাচ্ছে। প্রচন্ড ক্লান্তিতে ঘুমিয়ে পড়লো। আরাফর রুমের বারান্দায় দাঁড়িয়ে কফিতে চুমুক দিচ্ছে আর মুচকি মুচকি আসছে। হাসার একমাত্র কারণ তিয়াশা। তিয়াশা লাইব্রেরিতে করার রিয়্যাক্ট ওকে হাসাচ্ছে। তিয়াশা আরাফকে দেখে আরাফের পড়াশোনার প্রতি সিরিয়াসনেস দেখে চিন্তায় পড়ে গেছে, সাথে কিছুটা ভয়ও। তিয়াশাকে এইভাবে ভয় আর চিন্তিত দেখে আরাফ খুব মজা পাচ্ছে। আরাফের ধারণা তিয়াশা চ্যালেঞ্জ করে চিন্তায় আছে আর কিছুটা ভয়ও। আরাফ তারপর বই নিয়ে বসে গেল। সময় খুবই কম। এই কম সময়ের মধ্যে ওকে সব কমপ্লিট করতে হবে। ওকেও চ্যালেঞ্জ জিততে হবে। ওর এখন একটাই টার্গেট, সেটা ক্লাসে ফার্স্ট হওয়া, আর সেটা ও হবেই। দুজন সিনিয়র ভাইয়ের সাথে যোগাযোগ করেছে, যারা ওকে হেল্প করবে। প্রতিদিন বাসায় 1 ঘন্টা করে সময় দেবে। আরাফ পুরো দমে পড়ছে আর তিয়াশার চোখে ক্লান্তি ভর করেছে। 9টার দিকে তিয়াশার ঘুম ভাঙলো। 3 ঘন্টা ঘুমিয়েছে। ঘুম ভাঙলেই আবার বমি। মনে হচ্ছে ওর পেটে কেউ কাঁটা চামচ দিয়ে নাড়িগুলো বেঁচাচ্ছে। চোখ মুখে পানি দিয়ে 1 গ্লাস পানি খেয়ে পড়তে বসলো, কিন্তু ওর একটুও পড়তে ইচ্ছে করছে না। মোবাইলটা হাতে নিল, ফেসবুকে একটু মেরে আসা যাক। ফেসবুকে ঢুকেই প্রথমে আরাফের আইডিটা ঢুকলো। 2 ঘন্টা আগে আপডেট করা আরাফের পোস্ট দেখে তিয়াশার চোখ আটকে যায়। আরাফ লিখেছে, ভুলে ভরা অতীতকে ভুলে সুন্দর শুভ্র জীবনের দিকে এগিয়ে যাচ্ছি। নতুন এক জীবন, যেখানে অতীতের কোনো ঠাঁই নেই, নেই কোনো মিথ্যে মরিচিকা। ভালো আছি বলে কেউ হিংসে করো না কিন্তু। তিয়াশা ঠিক বুঝতে পারছে আরাফ ইচ্ছে করে ওকে ইনডাইরেক্ট অপমান করার জন্য এই পোস্ট করেছে। ফোনটা বিছানায় মুড়ে ফেলে পড়ায় মন দিল। আরাফকে নিয়ে আর ভাববে না, কিন্তু পড়ার ভেতরে বারবার আরাফ ঢুকে যাচ্ছে। না, একটু ফ্রেশ হওয়া দরকার। বাইরে গিয়ে বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এলো। মায়ের জড়িতে একটু খেয়ে নিল, কিন্তু এবার আর বমি এলো না। কিন্তু সমস্যা হলো ঘুম আসছে না। রাত 2টো বাজে, কিন্তু চোখে ঘুম নেই। কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করলো। ফেসবুকে গিয়ে দেখলো আরাফ আর অনলাইনে আসেনি। তিয়াশা উঠে নিচে গিয়ে কফি বানিয়ে আনলো। তারপর বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আপন মনে কফিতে চুমুক দিচ্ছে। আরাফ 2:30-এ অনলাইনে এসে দেখলো তিয়াশা ইমতিয়াজ নামের পাশে সবুজ বাতি জ্বলছে। কিছুটা অবাক হলো। ছুটির দিন ছাড়া তিয়াশাকে 1টার বেশি জাগতে দেখেনি, কিন্তু সেই মেয়ে রাত 2:30-এ অনলাইনে, ভাবতেই পারছে না আরাফ। এসব গায়ে না মেখে ডাটা অফ করে ঘুমিয়ে পড়লো। 3:30 বাজে, কিন্তু তিয়াশার চোখে ঘুম নেই। বারান্দায় বসে আকাশ দেখছে। আকাশ কেমন আলোকিত হতে শুরু করেছে। ঝাঁকে ঝাঁকে পাখি কোথায় যেন উড়ে যাচ্ছে, কিচিরমিচির করছে। তিয়াশার খুব ভালো লাগছে। এর আগে কখনো এমন কিছু উপভোগ করেনি। হঠাৎ কি মনে করে অজু করে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে নিজের পাশাপাশি আরাফের জন্য দোয়া করলো। নামাজ শেষে আবার বারান্দায় এসে দাঁড়ালো। ফজরের নামাজ পড়েই ঘুমাবে। এখন দাঁড়িয়ে আবার রাতের পরিবেশ উপভোগ করছে। তিয়াশার গাড়ি কলেজের গেটের কাছে থামতে তিয়াশা গাড়ি থেকে নেমে দেখে নিহান দাঁড়িয়ে আছে। নিহান ওর ডিপার্টমেন্টের সিনিয়র ভাই। তিয়াশা নিহানের দিকে এগিয়ে গেল। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? তোমাকে তো আজকাল দেখাই যায় না। তা পড়াশোনার কি খবর? এই তো ভাইয়া, আল্লাহর রহমতে চলছে। তোমার মন খারাপ? কিছুটা। কে আবার বোনটার মন খারাপের কারণ?
দূর তেমন কিছু না, সামনে পরীক্ষা, পড়াশোনা পরীক্ষা, একটু প্যারার মধ্যে আছি। তিয়াশা আর নিহান হেসে হেসে কথা বলছে আর ক্লাসের দিকে যাচ্ছে। দূর থেকে আরাফ ওদের দেখছে আর মনে মনে তিয়াশার উপর রাগ ঝাড়ছে। এখন আবার সিনিয়রের সাথে ঘুরছে। আমি নাকি ভালো রেজাল্টের জন্য ওর মতো মেধাবী স্টুডেন্টের আগে পিছিয়ে ঘুরেছি। আর তুমি তুমি কি করছো? সিনিয়রদের পিছনে পিছনে ঘুরছো। ঘুরবেই তো, এরা ভবিষ্যতে বড় বড় অফিসার হবে, নাম কামাবে, আরো বড় বড় ডিগ্রি নিবে। এমন লাইফ পার্টনারই তো তোমার চাই, যাকে নিয়ে তুমি বড় কথা বলতে পারবে, গর্ব করতে পারবে। যা খুশি করো, তাতে আমার কি, আই ডোন্ট কেয়ার। তবু আরাফ নিজেকে মানাতে পারছে না। কেউ জানি ওই ছেলেটার ওপর প্রচন্ড রাগ হচ্ছে। ছেলেটাকে তিয়াশার সাথে দেখতে পারছে না। তিয়াশা হঠাৎ আরাফকে দাঁড়িয়ে থাকতে দেখলো। চোখে চোখ পড়তেই আরাফ চলে গেল। আরাফের এমন ভাব নিল যেন তিয়াশা ওর দিকে তাকিয়ে মহা পাপ করেছে। সাজ্জাদ আরাফকে বলল, দেখছিস কি মেয়ে, কাল পর্যন্ত তোর সাথে ঘুরেছে, আজ আবার নতুন একজনকে ধরেছে। কয়েকদিন পর যখন আর মনে ধরবে না তখন এটাকেও ছেড়ে দেবে। চরিত্র দোষ আছে এই মেয়ের। আরাফের হঠাৎ মাথা গরম হয়ে গেল। ও সাজ্জাদের কলার ধরে বলল, আরেকবার তিয়াশার নামে আজে বাজে কথা বলবি তো আমি ভুলে যাব তুই আমার বন্ধু ছিলি। সাজ্জাদ কিছু বলার সুযোগ না দিয়ে কলার ছেড়ে ক্লাসের দিকে পা বাড়ালো। তিয়াশা আজকাল আরাফকে বুঝতে পারে না। তিয়াশা ক্লাসের ফাঁকে কয়েকবার আরাফের দিকে তাকিয়েছে, মুখটা প্যাঁচার মতো করে রেখেছে আর তার দৃষ্টি শুধুমাত্র বই আর স্যারের দিকে, যেন কেউ ওর মাথায় পিস্তল ঠেকিয়ে বলছে, খবরদার অন্য কোনো দিকে তাকাবি না, না বিশেষ করে তিয়াশার দিকে। যদি তাকাস তোর মাথার খুলি উড়িয়ে দেব। অসহ্য। স্যার তিয়াশাকে বোর্ডে একটা ম্যাথ করার জন্য বলল। তিয়াশা উঠে বোর্ডের কাছে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। ওর মনে হচ্ছে চারিদিকে ভূমিকম্প হচ্ছে। কিছু বোঝার আগেই ধপাস করে পড়ে অজ্ঞান হয়ে গেল। ক্লাসে হইচই বেঁধে গেল। ছেলে আর দুইজন মেয়ে মিলে ওকে কলেজের কেয়ার রুমে নিয়ে গেল। সেখানে তিয়াশার বাবা ইমতিয়াজ আহমেদ সহ কিছু শিক্ষক ও স্টুডেন্ট উপস্থিত হয়েছে। ডাক্তার দেখে বলল, ঠিক মতো খাওয়া দাওয়া না করা, ঠিক মতো না ঘুমানো ও অতিরিক্ত চিন্তার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে আর দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া, পর্যাপ্ত ঘুম হলেই ঠিক হয়ে যাবে। তিয়াশার বাবা তিয়াশাকে বাসায় পাঠিয়ে দিল। আরাফ সাজ্জাদের কাছ থেকে সবটা জেনে নিল। তিয়াশাকে দেখে ডাক্তার কি বলল। তিয়াশার মা সবটা জানার পর 2-3 দিন আগে কলেজে যেতে দিবে না জানিয়ে দিল। 2-3 দিন শুধুই রেস্ট নেবে আর খাওয়া দাওয়া করবে। বেঁচে থাকলে অনেক কলেজ করা যাবে, কিন্তু তিয়াশা কিছুতেই রাজি হয় না। কলেজে না গেলে আরাফকে যে দেখতে পারবে না। শেলি সবটা বুঝতে পেরে বলল, কার জন্য তোর মন কাঁদে? আরাফের জন্য, যে কিনা তোর কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, তোকে দেখতে পর্যন্ত যায়নি। তার জন্য ও তোকে ভুলে গেছে। ও এখন আর তোর কেয়ার করে না, তোকে ভালোবাসে না। কেন করছিস এমন? নিজেকে দেখেছিস আয়নায়? কি অবস্থা করেছিস শরীরের? মাথায় থেকে আরাফের ভূত নামিয়ে নিজের কথা ভাব। শেলি এক নাগারে কথাগুলো বলল। আচ্ছা, তোর কি মনে হয় ও সত্যি আমাকে ভুলে গেছে? হ্যাঁ, ভুলে গেছে। ওর জীবনে এখন আর তোর কোনো জায়গা নেই। তুই যখন অজ্ঞান হয়ে পড়ে গেলি, ও বেঞ্চ থেকে এক পাও নড়েনি, অথচ পুরো ক্লাসের সব স্টুডেন্ট দাঁড়িয়ে পড়েছে, ছুটে এসেছে। তিয়াশা মাথা নিচু করে কাঁদছে। শেলি ওকে জড়িয়ে ধরলো। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। তুই নিজের যত্ন নে, পড়ালেখা কর, ওর পিছে সময় নষ্ট করিস না। তুই নিজেই ওকে দূরে সরে দিয়েছিস, তাই ও দূরে সরে গেছে। তিয়াশা চোখ মুছে ঠান্ডাভাবে বলল, ও যদি আমাকে ভুলে ভালো থাকে তবে আমি তাতেই খুশি। আমি ওকে খুব ভালোবাসি আর বেসে যাব। এটা আমার জীবন, তাই বলে এমন তো নয় যে সবকিছু আমার জীবনে আবার মর্জি মতো হবে। আমি ভাগ্যকে মেনে নিয়েছি আর পাগলামি করব না। পরদিন তিয়াশা আর কলেজে যায়নি। মামুনির কথা মতো বাড়িতে রেস্ট নিচ্ছে। আরফের চোখে শুধু তিয়াশাকে খুঁজছে। খোঁজ করার কারণ তার অজানা। ফারাবিকে দিয়ে খবর নিয়ে জানতে পারলো কিছুদিন কলেজে আসবে না, ছুটি নিয়েছে। রাত 10টা বাজছে। আরফের কিছুতেই মন বসছে না, ছটফট করছে। তিয়াশাকে ওর মনে প্রাণে ঘৃণা করলেও কোথাও না কোথাও ওর জন্য কিঞ্চিত ভালোবাসা রয়ে গেছে।
আরাফ উঠে দাঁড়ালো, তারপর রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। ফারাবি আর সাজ্জাদ ওর পিছু পিছু যাচ্ছে আর ডাকছে, কিন্তু আরাফ পাত্তা না দিয়ে বাইরে বের হয়ে গেল। সাজ্জাদ ওকে আটকে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলো। আরাফ সোজা সাপটা জবাব দিল, তিয়াশার বাসায়। পাগল হয়েছিস? পাগল হয়েছি বলেই তো যাচ্ছি, রাস্তা ছাড়। আরাফ গাড়ি নিয়ে বের হয়ে গেল। তিয়াশার বাসা থেকে কিছুটা দূরত্বে গাড়ি পার্ক করলো, তারপর ওয়াল টপকে বাগানে ঢুকলো, কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না। তখনই দেখলো উস্কো খুস্কো চুলে শুকনো মুখে তিয়াশা বারান্দায় এসে রেলিংয়ে মুখ ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে বসে রইল। আরাফ কিছুটা আড়ালে চলে গেল যাতে তিয়াশা ওকে দেখতে না পায়। তিয়াশা এই অবস্থা দেখে আরাফের বুকে চিনচিনে ব্যথা শুরু হলো। তিয়াশার কি হাল হয়েছে, চেহারার লাবণ্য যেন উধাও হয়ে গেছে, কেমন একটা দুঃখী দুঃখী ভাব চেহারায়। আরাফ বুঝতে পারছে না ওর কেন এত কষ্ট হচ্ছে। ওর তো খুশি হবার কথা, কিন্তু কেন হতে পারছে না। পরক্ষণেই ভাবলো কারণ ও তিয়াশার মতো হৃদয়হীনা নয়। এরপর কিছুটা রাগ আর ক্ষোভ নিয়ে চলে গেল। এক সপ্তাহ পর তিয়াশা কলেজে গেল। এখন আগের চেয়ে অনেকটা নর্মাল হয়েছে। কলেজের সবাই ওকে নানা প্রশ্ন করছে, এখন ভালো আছে কিনা, নিজের যত্ন নিচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তিয়াশা হাসি মুখে সবার সাথে কথা বলে ওর ব্রেঞ্চে বসে পড়লো। স্যার লেকচারের মাঝে নানান প্রশ্ন করছে আর আরাফ সবার আগে উত্তর দিচ্ছে। তিয়াশা এতদিনে কলেজে না আসলেও শেলির কাছ থেকে সব কিছু জেনে নিয়েছে। সে অনুযায়ী পড়াশোনা করেছে। শেলিও সময় করে ওকে পড়ায় হেল্প করছে, তাই সব প্রশ্নের উত্তর ওর জানা। তবুও আরাফকে এতটা কনফিডেন্ট দেখে ওর ভালো লাগছে, তাই ও চুপ করে বসে আছে। স্যার ওর পড়াশোনার স্পিড দেখে বিস্মিত। কিছুক্ষণ পর প্রশংসা করে ওকে বসতে বলল। আর বসার সময় আরাফ তিয়াশার দিকে কিভাবে তাকালো। ওর এই তাকানোর ভঙ্গিমা তিয়াশাকে বলছে, কি বলেছিলে না আমার দ্বারা কিছু সম্ভব না? দেখলে তো আরাফের দ্বারা কি সম্ভব আর কি সম্ভব না। এভাবে পরীক্ষা ঘনিয়ে এলো। আরাফের যুদ্ধ চলছে বইয়ের সাথে, তিয়াশাকে হারানোর যুদ্ধ। বইয়ের একটি কোণাও বাকি রাখেনি। তিয়াশা ওর রুটিন মাফিক পড়া শেষ করেছে ভালোভাবেই। প্রতিটি পরীক্ষায় তিয়াশা ভালো দিয়েছে। আরাফকেও পরীক্ষায় শেষে হাসি মুখে বেরো দেখেছে। এর দ্বারা তিয়াশা নিশ্চিত হয়েছে আরাফের পরীক্ষাও ভালো হয়েছে। শেষ পরীক্ষার আগেই তিয়াশা আরাফকে ক্যাম্পাসে বসে থাকতে দেখে কিছুটা অবাক হলো। কিছুক্ষণ পর পেপারস দিয়ে দিবে আর ছেলেটা এখানে বসে আছে। ও ক্লাসরুমের জানালা দিয়ে দেখতে পাচ্ছে। রুম থেকে বের হয়ে গেল ব্যাপারটা জানার জন্য। ফারাবি আরাফকে টানছে, কিন্তু আরাফ উঠতেই চাইছে না। বিষয়টা জানার জন্য তিয়াশা কিছুটা কাছে গেল, তবে আড়ালে রইল। আরাফ, তুই পাগলামি করছিস, উঠ বলছি, ঘন্টা পড়ে গেছে। আমি পরীক্ষা দেব না, তোকে আর কতবার বলবো? তুই আমার কথা বুঝতে পারছিস না? আমি সব বুঝতে পারছি, তবে তুই কিছু বুঝতে পারছিস না। একটা পরীক্ষা খারাপ হয়েছে বলে কি পরীক্ষা দিতে হবে না? দোস্ত, আমি চ্যালেঞ্জ হেরে যাব, আমি তিয়াশার কাছে হেরে যাব, তাহলে আর পরীক্ষা দিয়ে কি করব? এমনও তো হতে পারে তিয়াশারও গত পরীক্ষা খারাপ হয়েছে। না, এমনটা হয়নি। ও গতকাল হাসি মুখে ক্লাস থেকে বের হয়েছে, আর আমি গত পরীক্ষায় সব মিলিয়ে 60-এর বেশি পাবো না। দেখ, এমনও হতে পারে কোনো মিরাকেল হয়ে গেল। পরীক্ষা না দিলে তোকে পরে পস্তাতে হতে পারে। পরীক্ষাটা দিয়েই দেখ, তারপর যা আছে কপালে। এই কদিন তুই অনেক পরিশ্রম করেছিস, তুই হারবি না, নিজের ওপর বিশ্বাস রাখ। তারপর আরাফ আর ফারাবির রুমের দিকে এগিয়ে গেল। তিয়াশা আরাফের হার মেনে নিতে পারছে না। এই জেতার জন্য এত কিছু, দুজনের মাঝে এত দূরত্ব, দুজনের স্যাক্রিফাইস এভাবে যেতে পারে না। তিয়াশার রুমে চলে গেল। 4 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টা দিয়ে বের হয়ে গেল। এত তাড়াতাড়ি বের হতে চাওয়া স্যারের পাশাপাশি ক্লাসের সবাই অবাক হয়ে লেখা বাদ দিয়ে ওর দিকে তাকিয়ে আছে আর ওকে উদ্দেশ্য করে ফিসফিস করে একে অপরের সাথে কথা বলছে। স্যার সবাইকে চুপ থাকতে বলল। তারপর তিয়াশা বলল, কি ব্যাপার তিয়াশা, তুমি বের হয়ে যাচ্ছ কেন? এনি প্রবলেম? জি স্যার, আমি অসুস্থ বোধ করছি, বাসায় যেতে চাই। যতটুকু লিখেছি 5 নাম্বার উঠে যাবে। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তো তোমার পজিশন হারিয়ে ফেলবে। জীবনের চেয়ে তার পজিশন বড় হতে পারে না। আগামীবার না হয় আবার ফার্স্ট হব। একবার পিছিয়ে গেলে তেমন কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, যাও, নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ স্যার, আসি। তিয়াশা ক্যান্টিনে বসে আছে।
বাসায় যেতে পারবে না। এত তাড়াতাড়ি বাসায় গেলে কপালে শনি আছে, তাই চুপচাপ ক্যান্টিনে বসে খাচ্ছে। ওর কিছুটা টেনশন হচ্ছে। স্যার যদি বাবাকে সবটা জানাই, বাবা যদি কোনো রিয়েক্ট করে, উফ, আর টেনশন নিতে পারছি না। পরীক্ষা শেষে সেলিয়ে সেই তিয়াশাকে ধমকাতে শুরু করলো। তুই না অসুস্থ, তোরা এখানে বসে আছিস কেন? তোকে আমি আর কত বুঝাবো? তুই কেন এখনো সেখানেই পড়ে আছিস? কেন এমন করছিস? কথা বল, অ্যান্সার মি। দেখ, এমনিতেই টেনশনে আছি, আর তার ওপর তুই লেকচার দিচ্ছিস। টেনশন তোর? হাসালি, তোকে জরুরি ভিত্তিতে পাবনায় পাঠানো উচিত। তুই পাগল হয়ে যাচ্ছিস। ওকে পাঠানোর ব্যবস্থা কর, ব্যবস্থা হলে আমাকে জানাস। বাই, পাশে যাচ্ছি আমি, টাটা। ছেলে নির্বাক দাঁড়িয়ে রইল। কি হতে চলেছে সেটা ভেবেই ওর চিন্তায় মাথা চক্কর দিচ্ছে। তিয়াশা ছাদের দোলনায় বসে পা দোলাচ্ছে আর এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। বেলা পড়ে গেছে, কিছুক্ষণ পর সূর্যাস্ত যাবে। রাবেয়া ফুলের টবে পানি দিচ্ছে আর চোখে তিয়াশার দিকে ক্ষণে ক্ষণে তাকাচ্ছে। ব্যাপারটা তিয়াশার চোখে পড়লো। এই রাবেয়া, তোর ব্যাপারটা কি? বারবার এভাবে তাকাচ্ছিস কেন? না আসলে আপু, মনে হচ্ছে আপনার মন খারাপ, তাই জিজ্ঞাসা করতে চাইছিলাম কি হয়েছে আপনার। হ্যাঁ, আমার মন খারাপ, প্রচন্ড মন খারাপ। ফেসবুক বলছে আমার ক্লাসের অধিকাংশ মানুষ ভ্যাকেশনে বিভিন্ন স্থানে ঘুরতে গেছে, কত মজা করছে, ফেসবুকে পিক দিচ্ছে, আর আমি বাসায় বেকার বসে আছি আর ফেসবুকে এদের মজা করতে দেখে জ্বলছি। তিয়াশা প্রতিদিন কয়েকবার আরএফের আইডিতে ঘুরে আসে আর ওর ফেসবুক আইডি বলছে ও এখন রাঙামাটি আছে। 2 ঘন্টা আগে কয়েকটা পিক আপলোড দিয়েছে, 10-12 জনের গ্রুপ ফটো। সেখানে 3 জন মেয়েও আছে। তিয়াশার বাবা তিয়াশার দাদার একমাত্র ছেলে হয়। তিয়াশার কোনো চাচাতো ফুফাতো ভাই বোন নেই। মামনিরাও 2 বোন 2 ভাই। ওরা মামনির ছোট বোন। বড় মামার 2 ছেলে, পাশের মহল্লায় তাদের বাসা। বড় খালামণি বাসা কুমিল্লায়। খালাতো বোনের বিয়ে হয়েছে 3 বছর। ছুটিতে সব সময় খালামণি বাসায় যেত। ওর কুমিল্লায় খুব ভালো লাগতো। খোলামেলা বিশাল বড় বাড়ি, বাঁধানো বিশাল বড় এক পুকুর আছে, তাতে বড় করে সিঁড়ি দেওয়া। সিঁড়িতে বসে পানিতে পা ভিজিয়ে বসে থাকতো। আপু এদিক সেদিক ঘুরতে নিয়ে যেত। খালাতো বোনের বিয়ের পর আর যাওয়া হয়নি। পরশু খালামণি ছেলের বিয়ে। মামনি বারবার করে বলছে যা ঘুরে আয়, কিন্তু ওর একদমই ইচ্ছে করছে না। ছোট মামার এক ছেলে, সে অস্ট্রেলিয়ার সপরিবারে থাকেন। আবার ফেসবুকে গেল। প্রথমে আরাফের আইডিতে চেকিং দিল, নতুন কোনো পোস্ট দিয়েছে কিনা দেখার জন্য। নতুন পিক দিয়েছে একটা মেয়ের সাথে কয়েকটি, আর ক্যাপশনে লিখেছে সামওয়ান স্পেশাল। নিজের 32টা দাঁত বের করে হাসি দিয়ে তোলা পিকে ক্যাপশন দিয়েছে, বিষণ্ণতায় খোদার আমায় ছুতে পারে না। তিয়াশা রাগে গজগজ করছে। তোকে বিষণ্ণতা ছবি কেন? তুই তো ফুর্তিতে আছিস। ফেসবুক থেকে বের হয়ে ডাটা অফ করে বসে আছে, আর তখনই ফোন বেজে উঠল। সাফিন ভাই ফোন করেছে। ফোন রিসিভ করতেই, কিরে, টিস্যু প্যাকিং কমপ্লিট? কিসের প্যাকিং? মার খাবি। কিসের মানে কি? কালকে 80 পাইয়ের হলুদ, সকালে বের হতে হবে, এত দূরের রাস্তা। এখন তুই এটা বলিস না যে তুই যাবি না। আমি যাচ্ছি না ভাইয়া। যাচ্ছি না মানে? যাবো না, মামুনি আর বাবা যাবে বিয়ের দিন। তুই যাবি না, তোর ঘাড় যাবে। বাসায় বসে কোন মহাকার্য করছো তুমি? দেখো, আমি অফিস থেকে 4 দিনের ছুটি নিয়েছি, আর নাহিন বন্ধুদের সাথে কলেজে ট্রিপ গেছে। আমি একা একা কি করব ওখানে? প্লিজ বন্যা ভালো, আমার ময়না টিয়া লক্ষ্মী বোন, প্লিজ। দেখো, আমি শপিং করিনি কিছু, কিভাবে যাব? আম্মুকেও বলে দিয়েছি যাব না। তুই এখনই শপিংয়ে যা, আমি কিচ্ছু জানি না। সকাল 9টার মধ্যে রেডি হয়ে থাকবি, আমি গাড়ি নিয়ে আসব। দেখ, 2 ভাই বোন মিলে প্রচুর মজা করব। বাই। তিয়াশাও ভাবলো ও যাবে। ওরও ফেসবুকে দেওয়ার মতো অনেক কিছু মিলে যাবে। ফোনে ডাটা অন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল বসুন্ধরায় মামনির বাসায় শপিংয়ে যাচ্ছে কাজিনের বিয়ে উপলক্ষে। তারপর মামনিকে সবটা জানালো। 2 জন মিলে শপিং করতে গেল। তিয়াশা আয়নার সামনে দাঁড়িয়ে সদ্য কিনা নতুন বাসন্তী রঙের শাড়িটা একবার গায়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, আরেকবার নীল সোনালী রঙের লেহেঙ্গা দেখছে। তিয়াশার মা মেয়ের এই কাণ্ড দেখে মুচকে মুচকে হাসছে। তিনি মেয়ের লাগেজ গোছাচ্ছেন। হয়েছে, এবার রাত, এভাবে দেখে তো পুরনো করে ফেলবি।
মামুনি বলো না কেমন লাগছে? আরে আমার পরীর মতো মেয়েটা কোনো কিছুতে খারাপ লাগতে পারে? একদম রাজকন্যার মতো লাগছে। লাভ ইউ মাম্মি। তিয়াশা গোছানো শেষ করে সাফিনকে ফোন দিল। ভাইয়া আমি যাব, তবে একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? তুই কোনো শর্ত ছাড়াই যাবি?